একসময় রাধাদের বাড়িতে বাস করত এক ভয়ানক কালো জাদুকরী। একদিন সে রাধার উপরই কালো জাদু করতে গেলে বাড়ির সবাই মিলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর থেকে তার ঘরটাও তালাবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু অনেক বছর পর রাধা যখন তার মেয়েকে নিয়ে সেই বাড়িতে ফিরে আসে আর ওই ঘরে প্রবেশ করে, তখন সে অদ্ভুত দেখতে একটি পুতুল খুঁজে পায়। আর এরপর থেকেই তার সাথে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। তবে এই সবকিছুর পেছনে কি আসলেই কালো জাদু বা অশরীরী কোনো কিছুর হাত রয়েছে, নাকি এই সবটাই রাধার কল্পনা মাত্র? সেটাই দেখবো আজকের গল্প জারানে। শুরুতেই আমরা একটা পেতনিকে দেখতে পাই। দেখা যায় বিশাল বড় এক বাড়ির বদ্ধ ঘরে গিয়ে একটা পুতুলের উপর বিশেষ তন্ত্রমন্ত্র করছে সে। সেই বদ্ধ ঘরেরই দরজার ফাঁকা দিয়ে একটা বাচ্চা মেয়ে তাকে এটা করতে দেখে। তাকে এমন পাগলামি করতে দেখে মেয়েটা অনেক বেশি ভয় পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাচ্চা মেয়েটির বাবা মা দৌড়ে চলে আসে। তারা সেখানে এসে মেয়েটিকে সামলায়। এরপর সেই পেতনিকে দরজা খোলার জন্য চিৎকার করে বলতে থাকে। একটু পরে পেতনিটি সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে একে পেতনি বলা হচ্ছে কারণ এই মহিলা এই গ্রামেই কালো জাদু করত। সে ছিল খুবই ভয়ঙ্কর, তাই কেউই তাকে এই গ্রামে রাখতে চাচ্ছিল না, বিশেষ করে এই পরিবারের লোকজন। তাই সে তাদের উপর অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায় আর বাচ্চা মেয়েটির বাবা মাকে বলতে থাকে যে তারা পুরো গ্রামের সামনে তাকে অসম্মানিত করেছে, তাকে এই গ্রাম থেকে ত্যায্য করেছে, সে তাদের কাউকে ভালোভাবে বাঁচতে দিবে না। এরপর সে বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বলে যে সে বলে দিচ্ছে এই মেয়ে জীবনে কখনো একটা দিনের জন্য সুখী হতে পারবে না। সে তার উপর তন্ত্রমন্ত্র করে গেছে। তার এসব কথা শুনে মেয়েটির বাবা মা তো অনেক বেশি ঘাবড়ে যায় আর মেয়েটিও বেশ ভয় পেতে থাকে। কিন্তু তার কথায় কেউ তোয়াক্কা না করে তাকে সেখান থেকেই বের করে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হলো রাধা। রাধা সকালে উঠেই তার মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে দেয়। এরপর তাকে স্কুলের বাসে উঠিয়ে দেয়। মেয়েকে বিদায় জানিয়ে সে বাসায় ফিরে আসে। রাধাকে তখন খুশিই মনে হচ্ছিল। এমন মনে হচ্ছিল যে সে তার লাইফে অনেক বেশি খুশি আছে। কিন্তু বাসার মধ্যে আসলে তার এক্সপ্রেশন ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। সে তার সামনে থাকা তাদের ফ্যামিলি পিকচার দেখতে থাকে, যেখানে তার মেয়ের ছবি ছিল, তারপর তার হাজবেন্ডের ছবি ছিল। এগুলো দেখতে দেখতেই রাধার চোখ সম্পূর্ণ ঝাপসা হয়ে আসে। এখানে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় রাধা কোনো কারণে একটা ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে সে জানায় তার গ্রামের বাড়ির কথা, যেখানে কিনা ছোটবেলা থেকে সে মানুষ হয়েছে। সেই বাড়িটি তার বাবা এখন রিসোর্ট করার জন্য ভেঙে ফেলছে। তাই তার বাবা মা পরিবারের সবাইকে বাড়ি ভেঙে ফেলার আগে কিছুদিন একসাথে পুরনো স্মৃতিগুলো মনে করার জন্য আর একসাথে এনজয় করার জন্য সেখানে ডেকেছে। আর অনেক আত্মীয় স্বজনও সেখানে আসবে। কিন্তু রাধা কোনো কারণে সেখানে যেতে চাচ্ছে না। এমন না যে সেখানে যেতে তার ইচ্ছে করছে না, তার ইচ্ছে করছে। বরং গত কয়েক বছরে সে হাতে গোনা 4-5 বার সেখানে গিয়েছে। তাই সে তার গ্রামকে অনেক মিস করছে। কিন্তু তার ভয় হয় যে সে যদি গ্রামে ফিরে যায় তাহলে কিছু একটা আবারও ফিরে আসবে, কোনো একটা দুর্ঘটনা আবারও ঘটবে। এই সব কিছুর জন্য সে গ্রামে ফিরে যেতে চাচ্ছে না। রাধার কাছ থেকে এই কথাগুলো শুনে ডাক্তার তাকে বলে যে সে যেহেতু এত বছরেও সেখানে যায়নি, তাই শেষবারের মতো তার সেখানে যাওয়া উচিত, পুরনো ভালো স্মৃতিগুলো সেখানে গিয়ে মনে করার জন্য। তাছাড়া সে তো তাকে বেশি চিন্তা করতেও মানা করেছে। তাহলে সে কেন এত চিন্তা করছে? আর সে যেন সবকিছু ডায়েরিতে লিখে ফেলে, এটাও তো সে তাকে বারবার বলেছে। রাধা তখন বলে যে কিছুদিনের জন্য সে সেই ডায়েরি লেখার কথা ভুলেই গিয়েছিল, কিন্তু ঠিক আছে, এখন থেকে সে আবারও লেখা শুরু করবে। ডাক্তার তখন তাকে কিছু ওষুধ লিখে দেয় আর সেগুলোকে রেগুলার বেসিসে নিতে বলে, তাহলে তার কিছুটা ভালো লাগবে। রাধাও সেটা মেনে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আমাদেরকে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রাধা তার মেয়ে তানিয়া এবং তার হাজবেন্ড বিক্রমের সাথে কোনো এক জায়গায় যাচ্ছে। তারা পথে অনেক মজা করতে করতে যাচ্ছিল। সবাই বেশ হ্যাপি ছিল। তখনই বিক্রম মজা করে তানিয়ার কাছে চকলেট খেতে চায়। আর তানিয়া যখন চকলেট খাওয়াতে রাজি হয়ে যায়, তখন তার কাছ থেকে নিয়ে রাধা পেছন থেকে বিক্রমকে চকলেট খাইয়ে দিচ্ছিল। তারা আসলে মজা করে এসব করছিল। কিন্তু ঠিক তখনই বিক্রম পেছনে ফিরলে হঠাৎই সামনে থেকে একটা ট্রাক চলে আসে। তারপর যে তাদের সাথে কি হয় সেটা আর দেখানো হয় না। তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় ডাক্তারের কথা মেনে নেয় রাধা। এজন্য সে পরবর্তী দিনই তার মেয়ে তানিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় সে ড্রাইভিং করে যাচ্ছিল। তখনই সে গাড়ির পেছনে বসে থাকা তানিয়াকে পেছন থেকে পানি দিতে বলে,
কিন্তু তানিয়া কোনো কারণে তার সাথে কোনো ধরনের কথা বলছিল না, আর সে তাকে পানিও দিচ্ছিল না। তখন রাধা নিজেই পানির বোতলটি নিয়ে নেয়। এরপর পানি খাওয়ার পর সে তার হাজবেন্ড বিক্রমকে কল করে। রাধা বিক্রমের সাথে কথা বলতে থাকলে আমরা এটা জানতে পারি যে বিক্রম বাইরের দেশে থাকে, আর রাধা তাকে অনেক বেশি মিস করছে। তাই সে বিক্রমকে বলতে থাকে যে সে ঠিক করেই গাড়ি চালাচ্ছে, কিন্তু সে এখানে থাকলে আরো ভালো হতো। তাছাড়া রাধা বিক্রমের সাথে সবকিছুই শেয়ার করতে থাকে। সে আরো বলে তাদের মেয়ে কেন যেন তার সাথে আর কথা বলতে চায় না, কারোর সাথে সে ঠিক করে কথা বলে না। হয়তো তার কোনো কারণে মন ভালো নেই, তাই তো সে তার বাবা মা তাছাড়া তার কাজিনদের সবাইকে আগে থেকে বলে দিয়েছে যেন তারা তার মেয়ের সাথে খুব একটা কথা না বলে। রাধা আরো বলতে থাকে যে তার গ্রামের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আবার তার অনেক ভয়ও হয়, কারণ সেখানে গেলে তার মনে হয় যে কিছু একটা আবারও ঘটবে। তাছাড়া তার এটাও মনে হয় যে সে হয়তো তার নিজের কন্ট্রোলের বাইরে চলে গেছে, অর্থাৎ সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে সেখানে গেলে। এরপরই দেখানো হয় রাধা তানিয়াকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। সে তো অনেক ভয়তে ভয়তে তার বাসার মধ্যে প্রবেশ করে, আর এরপর সে যখন তার কাজিনদের সেখানে দেখে তখন দৌড়ে গিয়ে তাদের সাথে দেখা করে আর তাদের খোঁজ খবরও নিতে থাকে। তখনই আমরা জানতে পারি যে গল্পের শুরুতে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছিলাম সেটাই বাড়িতেই ঘটেছিল, আর সেই পেতনির অভিশাপ দেওয়া বাচ্চা মেয়েটি হলো এই রাধা। এরপর দেখানো হয় রাধা তার বাবার সাথে বসেছিল। তখন তার বাবা তাকে বলতে থাকে যে সে আর তার মা মিলে ঠিক করেছে যে তারা এই সবকিছু বেচে দিয়ে রাধা আর তানিয়ার সাথে শিফট করবে। এটা শুনে রাধা তাদেরকে বলতে থাকে যে তারা এটা কেন করবে, তাদের কি মনে হয় যে রাধা সবকিছু ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারছে না? তখন তার বাবা বলে যে সে সবকিছু অনেক সুন্দর করে হ্যান্ডেল করছে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা আসলে রাধার বাবা মায়ের, তাদের এখন বয়স হয়ে গেছে, তাই তারা একে অপরকে হ্যান্ডেল করতে পারছে না, তাই এই বুড়ো বয়সে তাদের মেয়ের প্রয়োজন রয়েছে। এই কথা শুনে রাধা বলতে থাকে ঠিক আছে, সে বুঝতে পেরেছে, তারা অবশ্যই তার সাথে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তাছাড়া তার হাজবেন্ড বিক্রমও চাচ্ছিল যেন তারা তাদের সাথেই এসে থাকে। তাদের এই সিদ্ধান্ত জেনে বিক্রমও অনেক বেশি খুশি হয়ে যাবে। এই কথা শুনে কেন যেন তার বাবা তার দিকে একটু অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। দেখে মনে হয় যেন সে কোনো কিছু শুনে অবাক হয়েছে, কিন্তু এখানে তার অবাক হওয়ার কারণটা জানা যায় না। এরপর দেখানো হয় রাধা সবার সাথে মিলে দুপুরের খাবার খায়, আর খাবার খাওয়া শেষে সবাই মিলে একসাথে ঘুমানোর প্রস্তুতি নেয়। তখন রাধা খেয়াল করে যে তানিয়া একা একা বসে আছে, তাই সে তানিয়াকে তার কাছে ঘুমাতে আসতে বলে। তানিয়া তো প্রথমে রাজিই হচ্ছিল না, কিন্তু যখন রাধার কাজিন প্রিয়াও তাকে ঘুমিয়ে পড়তে বলে তখন সে ঘুমাতে চলে আসে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি রাতে পরিবারের সবাই মিলে একসাথে বসে গানের কলি খেলছিল। রাধা অনেক বেশি এনজয় করছিল তখন, কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করে যে সেখানে তাদের সাথে তানিয়া নেই। এটা দেখে সে কাউকে কিছু না জানিয়ে বাসার মধ্যে তানিয়াকে খুঁজতে চলে যায়। সেখানে যেতে যেতে সে একটা অন্ধকার রুমের মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে সে বারবার তানিয়াকে ডাকতে থাকে, আর সেই ঘরে থাকা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে সে তানিয়াকে দেখতে পায়, যেই রুমে অনেক বছর আগে সেই পেতনিটি এসে তন্ত্র মন্ত্র করেছিল। সেই রুমের বাইরে তানিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে রাধা একটু ঘাবড়েই যায়। সে ধীরে ধীরে করে তানিয়ার কাছাকাছি যেতে থাকে। এরপর সে তানিয়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে। তানিয়া তখন তার কথার কোনো উত্তরই দেয় না। এরপর রাধা সেই ঘরের দিকে এগোয় এবং দরজার ফাঁকা দিয়ে সে ওই অভিশপ্ত পুতুলটিকে দেখতে পায়। তখনই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে রাধার মাকে দেখানো হয়। সেও সবার সাথে বসেছিল, কিন্তু যখন লক্ষ্য করে যে সেখানে রাধা বা তানিয়া কেউ নেই, সে তাদেরকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসে। কিন্তু উপরে এসেই সে অদ্ভুত কিছু ঘটতে দেখে। সে দেখে রাধা ওই রুমের মধ্যে পুতুলটির সামনে বসে আছে এবং গান গাচ্ছে। সে তখন রাধার কাছে যায় আর তাকে সজ্ঞানে আনার চেষ্টা করে। ঠিক তখনই রাধা তার দিকে কেমন খিটিমিটি দিয়ে তাকায় আর তাকে খুবই ভয়ঙ্কর ভাবে বলে যে তার জীবন ধ্বংস হয়ে যাবে। বাকি যারা সবাই নিচে ছিল তারা এই আওয়াজ শুনতে পায়, তাই তারা তখনই তাড়াতাড়ি করে উপরে যায়। রাধার মা তখন তাদের কাছে দৌড়ে আসে। রাধার আচরণে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল সে। তখন দেখা যায় রাধা খুব স্বাভাবিকভাবেই তাদের সামনে আসে, কিন্তু সে তার সাথে সেই পুতুলটিকেও নিয়ে আসে। এরপর বলতে থাকে যে সেই রুম থেকে পুতুলটি পেয়েছে আর ঠিক করেছে যে সে আর তানিয়া মিলে এই পুতুলটিকে রেখে দিবে। তখন এটা শুনে রাধার মা অনেক ঘাবড়ে যায়। সে রাধাকে বলতে থাকে যে তার এই পুতুলটা নেওয়া একদমই ঠিক হবে না, কারণ এটা সেই পেতনির ছিল। তখন রাধা তাকে বলতে থাকে যে সে এখনো সেই পুরনো জামানায় পড়ে আছে। এই জামানায় কেউ এসবে বিশ্বাস করে না। এই পুতুলটা তার কাছে ভালো লেগেছে, তাই সে এটিকে রেখে দিবে। এই বলেই সে ওই পুতুল আর তানিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়।
দৃশ্য চলে আসে পরদিন সকালবেলা। রাতে ওই ঘটনা ঘটার পর আর রাধার এমন আচরণের জন্য তার মা তার এক বোনকে নিয়ে আসে, যে কিনা কিছু রিচুয়াল করে খারাপ নজর উঠিয়ে ফেলতে পারে। রাধা যখন জানতে পারে যে তার মা এই কারণেই নাকে এনেছে, তখন সে তার মায়ের উপর খুব রেগে যায় আর বলতে থাকে যে সে এখনো উল্টোপাল্টা জিনিসে বিশ্বাস করে, কিন্তু সে তার এই মাসিকে অনেক পছন্দ করত, তাই সে তাকে অনুরোধ করলে রাধা তাকে দিয়ে খারাপ নজর উঠাতে রাজি হয়ে যায়। মাসি রিচুয়ালটা করে ফেলে। এরপর সেখানে তানিয়া আসলে রাধা তার সাথে তার এই মাসির পরিচয় করিয়ে দেয় আর তাকে বলতে থাকে যে সে তাকে বলেছিল না যে তার একটা মাসি আছে যে কিনা তাকে খারাপ নজর কিভাবে উঠাতে হয় তা শিখিয়ে দিয়েছিল। এই হলো তার সেই মাসি। রাধা তখন তার সামনেই তানিয়ার উপর থেকে খারাপ নজর উঠানোর রিচুয়াল করে। তানিয়ার হাতে তখন সেই পুতুলও ছিল। এভাবে নজর উঠানোর পর হঠাৎ করেই রাধা সিরিয়াস হয়ে যায় আর তানিয়াকে বলতে থাকে যে এখন যদি তার বাবা এখানে থাকতো তাহলে সে তার বাবারও নজর উঠিয়ে দিত। এটা বলেই সে তানিয়াকে নিয়ে পুতুল দিয়ে খেলার জন্য সেখান থেকে চলে যায়। তার মা তখন রাধার মুখে বিক্রমের কথা শুনে খুবই অবাক হয়ে যায়। কেন অবাক হয় এটা এখনো জানা যায় না। এরপর আমাদেরকে রাধার বাবাকে দেখানো হয়। সে রাধার ডাক্তারের সাথে কথা বলছিল। তখন আমরা জানতে পারি যে রাধা আসলে মেন্টাল কিছু সমস্যায় ভুগছে, যার জন্য সেই ডাক্তার দেখাচ্ছিল। ডাক্তার রাধার বাবাকে বলতে থাকে যে রাধার মেন্টাল অবস্থা ধীরে ধীরে আরো খারাপের পথে যাচ্ছে, তাই তাকে তাদের হসপিটালে অ্যাডমিট করা উচিত, তাহলে সে সর্বক্ষণ ডাক্তারের অবজারভেশনের উপর থাকবে। কিন্তু তখন রাধার বাবা এটা করতে মোটেও রাজি হচ্ছিল না। সে বলতে থাকে যে রাধাকে দেখলেই তো তার কাছে নর্মাল মনে হচ্ছে। ডাক্তার বলে হ্যাঁ, তাকে নর্মাল মনে হলেও সে মোটেও নর্মাল নেই, তার অসুস্থতা ওইভাবে বোঝা যায় না, আর এটাই তার প্রধান সমস্যা। এসব শুনে রাধার বাবা তো বেশ চিন্তায় পড়ে যায়। সে ডাক্তারকে বলে যে এই ব্যাপারে সে আরেকটু ভেবে তাকে জানাবে। তারা যখন কথা বলছিল তখন সেখানেই রাধার মা চলে আসে। সে রাধার বাবাকে বলতে থাকে যে ডাক্তার কি বলেছে, আর তাছাড়া সে ডাক্তারকে কি ওই পুতুলের কথাটা জানিয়েছে। রাধার বাবা এ কথা শুনে রেগে যায় আর বলে যে এই যুগে এসেও কি কেউ পুতুল নিয়ে ভাববে। এগুলো নিয়ে সে যেন চিন্তা করা একদমই ছেড়ে দেয়, পুতুলের মধ্যে কিছুই নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু রাধার মায়ের মধ্যে চিন্তা থেকেই যায়। এজন্য সে পরবর্তী দিন সেখানে তাদের পুরনো পুরোহিতকে ডেকে আনে। পুরোহিত সেখানে আসলে রাধার মা সম্পূর্ণ তাকে আগের দিনের সব ঘটনা সম্পর্কে জানায়। এই সব কিছু শুনে পুরোহিত বলে যে সে ওই জায়গায় যাবে আর সেই জায়গাটা বিশুদ্ধ করে আসবে। সেই মতোই তারা সেখানে যায় আর পুরোহিত নিজের মতো করে পবিত্র মন্ত্র পড়ে আর সেই জায়গা বিশুদ্ধ করার চেষ্টা করে। এদিকে দেখানো হয় রাধা তার দুই কাজিন সিস্টারের সাথে ছিল। তারা সবাই একটা পূজার জন্য খুব সুন্দর শাড়ি পরে রেডি হয়। তখন সম্পূর্ণ পুরোহিতকে নিয়ে সেখানে যায় আর রাধার সাথেও তার দেখা করিয়ে দেয়। রাধা তাকে অনেক ছোটবেলায় দেখেছিল, তাই এখন তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর তার আশীর্বাদও নেয়। পুরোহিত তাকে আশীর্বাদ দেয় যে তার যেন বিবাহিত জীবন অনেক সুখের হয় আর সে যেন 8 বাচ্চার মা হয়। পুরোহিত এই আশীর্বাদ দিলে রাধার মা অবাক হয়ে যায়। এদিকে রাধা অনেক খুশি হয় আর বলতে থাকে যে সে 8 বাচ্চার কথা জানে না, কিন্তু তানিয়ার পরে তার আর একটা নেওয়ার ইচ্ছা আছে। শুধু তাকে বিক্রমকে একটু কনভিন্স করতে হবে। তার সাথে কথা বলা শেষ করে পুরোহিত সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন রাধার মা তাকে বলতে থাকে যে সে তো দেখলই যে রাধার অবস্থা কতটা বেশি খারাপ, তাই সে যেন রাধার অবস্থা ঠিক করার জন্য কোনো উপায় বলে যায়। পুরোহিত তখন তাকে মন্ত্র পড়ে একটি সুতো দেয় আর বলে যে সে যেন এটা রাধার হাতে পরিয়ে দেয় আর তাকে যেন এটাও বলে দেয় যে সে যেন এটা কখনো না খোলে। তার কথা মতোই রাধার মা সম্পূর্ণা রাধার কাছে যায় আর তার হাতে এই সুতো পরিয়ে দিয়ে বলে যে সে যেন কখনোই এটা না খোলে। রাধাও তার কথা মেনে নেয়। এরপর তাকে বলতে থাকে যে সে যেন তাকে স্টোর রুমের দরজার চাবি দেয়, কারণ সেখানে তার ছোটবেলার জিনিসগুলো রয়েছে। সে সেগুলো দেখতে চায়, কিন্তু তার মা তো তাকে সেই চাবিটা দিতে চায় না আর উপরে যেতেও মানা করে। কিন্তু রাধা অনেক বেশি জোরাজোরি করতে থাকে আর ছোট মানুষের মতো বলতে থাকে যে সে যদি তাকে চাবিটা না দেয় তাহলে সেই সুতো খুলে ফেলবে। তখন তার মা আর কোনো উপায় না পেয়ে তাকে চাবি দিয়ে দেয়, কিন্তু যাওয়ার আগে তার সাথে করে তার কাজিনদের নিয়ে যেতে বলে। এরপরই দেখানো হয় তারা 3 জন মিলে মাচায় ওঠে। সেখানে গিয়ে রাধা তার ছোটবেলার জিনিসপত্র রাখা বাক্সটি খুলে দেখতে থাকে। সেখানে সে তার আগে পড়া অনেক বই খাতা পায় আর তার সাথে কিছু ডাইসও পায়। এটা তাকে তার একটা আন্টি আমেরিকা থেকে পাঠিয়েছিল। এই ডাইসগুলো দিয়ে একটা রিচুয়াল করা যায়।
এটা দিয়ে মূলত আত্মাদেরকে ডেকে আনা যায়। এটা দেখে রাধা তার দুই বোনকে বলতে থাকে যে তাদের এই রিচুয়াল করা উচিত, খুব মজা হবে। তখন তার একজন বোন শ্রেয়া সে বলে সে এতে রাজি না, কিন্তু আর একজন মায়া সে ভয় পায়, তবুও এটা করতে রাজি হয়ে যায়। শ্রেয়া তাদেরকে মানা করতে থাকে। তখন রাধা তাকে বলতে থাকে যে আরে আত্মা বলে কিছুই হয় না, তারা শুধু মজা করার জন্য এটা করবে। এই বলেই তারা তিনজন রিচুয়াল করতে বসে পড়ে। তখন রাধা অনেক সিরিয়াস হয়ে তাদেরকে বলতে থাকে যে তারা তিনজন হাত ধরে চোখ বন্ধ করবে। তখন রাধা মন্ত্র পড়বে। মন্ত্র শেষ হওয়ার আগে কেউ যেন তাদের চোখ না খোলে, কারণ যদি এখানে আত্মা আসে তাহলে সেই আশেপাশেই থাকবে, আর তারা চোখ খুললে আত্মাটি এখানেই থেকে যাবে। এই কথা শুনে শ্রেয়ার মায়া ভালোই ঘাবড়ে যায়। তারা তখন তাদের রিচুয়াল শুরু করে। চোখ বন্ধ করে তারা আত্মাকে ডাকতে থাকে। এরপর রাধা ডাইসগুলো রোল করে যাতে করে সেখানে যেই আত্মা এসেছে তার নাম চলে আসে। কিন্তু প্রথমবারে খুবই বেমানান একটা নাম এসেছিল, যা দেখে তারা তিনজনই হাসতে থাকে। এরপর মায়া বলে যে তারা এবার আত্মাকে আনতে পারেনি, কারণ তারা সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে এবং মনে বিশ্বাস নিয়ে রিচুয়াল করেনি। তখন সে সবাইকে মন থেকে এই রিচুয়াল করতে বলে। তারা আবারও চেষ্টা করে, কিন্তু তখন রিচুয়ালের মাঝখানেই সেখানে একটা কবুতর চলে আসে। তাই তারা রিচুয়ালটা থামিয়ে দেয়, কারণ তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সেখানে কবুতর এসেছে এটা দেখে রাধা অনেক বেশি হাসতে থাকে আর বলতে থাকে যে তারা একটা কবুতরের জন্য ভয় পেয়ে গেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই শ্রেয়ার মায়া তাদের মায়েদের সাথে বসেছিল। তখন হঠাৎ করেই তারা দুজন অনেক আগ্রহ নিয়ে তাদের মায়েদের কাছে জিজ্ঞেস করে যে রাধার উপরে ছোটবেলায় এক মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছিল, তাই না? সেই মহিলা এই বাসাতেই ভাড়া থাকতো, তাকে এখান থেকে বেরও করে দেওয়া হলো, কিন্তু তারপর তার কি হয়েছে তারা কি তা জানে? তখন এগুলো শুনে তাদের মায়েরা বলতে থাকে যে তাদের এত কিছু নিয়ে ভেবে লাভ নেই, তারা তাকে এটা বলুক যে তারা আজ সকালে ওই স্টোর রুমে কি করছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে সকালের দৃশ্য দেখানো হয়। দেখা যায় দ্বিতীয়বার চেষ্টা করার পরেও তারা তৃতীয়বারের জন্য আবারও চেষ্টা করে, কিন্তু এইবার অদ্ভুতভাবে রাধা অনেক বেশি পাগলামি করতে থাকে। সে অনেক জোরে জোরে আত্মাকে ডাকতে থাকে। তাকে এমনটা করতে দেখে শ্রেয়ার মায়া তো অনেক বেশি ঘাবড়ে যায়। রাধা মন্ত্র পড়া শেষে চোখ মেলে, এরপর ডাইস রোল করে, কিন্তু তারা নাম দেখবে এর আগেই সম্পূর্ণ নিচ থেকে তাদেরকে ডাক দেয়। তখন আর কি, শ্রেয়ার মায়া রাধাকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে, তাই তাদের আর নামটা দেখা হয় না। তারা যে এসব করেছে এগুলো শুনে তো তাদের মায়েরাও ভয় পেয়ে যায়। এরপরই দেখানো হয় রাতে রাধা তার রুমে ঘুমিয়েছিল। তখন হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে পাশে তাকালে দেখতে পায় সেখানে তানিয়া নেই। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে পুরো বাসায় তানিয়াকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে তানিয়াকে সেই পুতুলের পাশে বসে থাকতে দেখতে পায়। তানিয়ার কাছে গিয়ে তখন রাধা জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তানিয়া জানায় সে এখানে তার পুতুলের সাথে গল্প করছে। রাধা বলে যে পুতুলের সাথে গল্প করা যায় না, তাছাড়া তাকে এখন ঘুমাতেও হবে। এই বলে সে তানিয়াকে নিয়ে চলে আসে। এর পরদিন সকালে দেখানো হয় রাধা যেখান থেকে তার বাসায় চলে যাবে, এর জন্য সে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। তখন আমরা তানিয়াকে দেখতে পাই, সে সেই পুতুলটিকে নিয়ে নেয়। এদিকে রাধা সবকিছু গোছাতে থাকে। তখন তার মা তার কাছে আসে আর বলতে থাকে যে সে যেন আর কিছুটা দিন থেকে যায়, কিন্তু রাধা বলে না মা, বাসায় ফিরে যেতে হবে, অনেক কাজ আছে। সে জানায় তাকে 3টার আগেই বাসায় ফিরতে হবে। তার মা সম্পূর্ণা বলে যে তাহলে সে যেন তার সাথে করে ড্রাইভারকে নিয়ে যায়, কারণ যদি সে তাড়াহুড়োয় গাড়ি তাড়াতাড়ি চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন রাধা তাকে কিছু বলতে যাবে, কিন্তু তার শরীরের মধ্যে তখন কিছু একটা অনুভব হয়। পরক্ষণেই সে তার মায়ের উপর খুবই বিরক্ত হয়ে বলতে থাকে যে সে সবসময় তাকে সব কাজে বাধা দেয়। সে মাত্রই মনে করলো যে তাকে এখন একটা কাজ করতে হবে, কিন্তু তার জন্য সে ভুলে গেছে রাধা এবার কি কাজ বাকি আছে তাই ভাবতে থাকে। তখনই তার মনে পড়ে যে তাকে তার হাজবেন্ড বিক্রমকে কল করতে হবে। তাই সে তখন বিক্রমকে কল করে আর তাকে বলতে থাকে যে সে এখন বাসায় যাওয়ার জন্য বের হবে। সে যখন কথা বলছিল তখনই তার বাবা সেখানে আসে আর তাকে বলতে থাকে যে সে বিক্রমের সাথে কথা বলছে, তাই তো? সে যেন তাকে বিক্রমের সাথে কথা বলিয়ে দেয়। এটা বলে সে রাধার কাছে তার ফোন চাইতে থাকে, কিন্তু রাধা তাকে বিভিন্ন বাহানা করে ফোন দিতে চায় না আর বলে যে বিক্রম এখন অনেক বেশি ব্যস্ত, সে তার সাথে কথা বলতে পারবে না। কিন্তু তার বাবা জোর করে বিক্রমের সাথে কথা বলতে চায়। তখন রাধা কাঁদতে শুরু করে আর তাকে বলতে থাকে যে সে যেন তার সাথে এমনটা না করে। তখন আমরা দেখতে পাই যে রাধার কাছে যেই ফোনটা ছিল সেটা ছিল একেবারেই ভাঙা। তাছাড়া রাধার হাজবেন্ড বিক্রম সে তো সেই অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল, অর্থাৎ রাধা এতদিন
তার কল্পনায় বিক্রমের সাথে কথা বলতো। আর কোথাও না কোথাও সেও এটা জানতো যে বিক্রম আর বেঁচে নেই। কিন্তু বিক্রমের মৃত্যুর পরে সে এতটা বেশি ট্রমাটাইজড হয়ে যায় যে কথা বলার জন্য এবং সবকিছু শেয়ার করার জন্য তার বিক্রমকেই লাগতো। এজন্য সে তাকে ইম্যাজিন করতে শুরু করে। আজ যখন তাকে আবারও উপলব্ধি করানো হয় যে বিক্রম আর বেঁচে নেই, তখন সে চিৎকার করে করে কাঁদতে থাকে। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। রাধা তার বাসায় চলে এসেছে। এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করছে সে। বিক্রম যে তার লাইফে আর নেই এটা সে মেনে নিতে শুরু করেছে। তবুও এখনো তার বিক্রমের ছবি দেখলে খারাপ লাগে, আর এটা তো খুবই স্বাভাবিক। তাছাড়া রাধা এখন তার আগের সাইকিয়াট্রিস্টকে চেঞ্জ করে ফেলেছে। এখন সে ডাক্তার টমা নামের একজনের কাছে কনসালটেশনের জন্য যায়। আজ তাদের প্রথম কনসাল্টিং এর দিন ছিল। ডাক্তার তার কাছ থেকে প্রায় সবই শোনে। রাধা আবার তার কাছে প্রথম দিন এসেছে, তাই সে খুব একটা খুলে কথা বলতে চায় না। ডাক্তার তখন তার কাছে বলে যে সে তার হাজবেন্ডের মৃত্যু মেনে নিতে পারেনি। এর জন্যই কি সে তার হাজবেন্ডকে ইম্যাজিন করতে শুরু করেছে? রাধা জানায় হ্যাঁ। এরপর ডাক্তার তাকে বলে যে সে কি লিখতে বা ছবি আঁকতে পছন্দ করে। রাধা জানায় ছোটবেলা থেকেই তার ডায়েরি লেখার অভ্যাস রয়েছে, এখনো সে ডায়েরি লেখে। এই বলেই সে একটা ওষুধ খায়। তখন ডাক্তার তার কাছে জিজ্ঞেস করে যে সে কিসের ওষুধ খাচ্ছে। রাধা জানায় এই ওষুধ তাকে তার আগের ডাক্তার প্রেসক্রাইব করেছে, তাই সে এটা খায়। এরপর ডাক্তার তার কাছে তার মেয়ের কথা জানতে চায়। বাবার মৃত্যুর পর তার মেন্টাল অবস্থা কেমন সেটা জিজ্ঞেস করে। রাধা জানায় যে তার মেয়েকে সে বুঝতে পারছে না, সে এখন কারো সাথেই কথা বলে না, অনেক চুপচাপ হয়ে গেছে। সে বলে আমার মনে হয় আমার মেয়ে যেন নিজের মধ্যেই একটা আলাদা দুনিয়ায় রয়েছে। ডাক্তার এসব শুনে তাকে বলে যে সে তো তার হাজবেন্ডকে ইম্যাজিন করত, যাতে করে সে তার সাথে তার মনের কথা শেয়ার করতে পারে। তার মূলত শেয়ার করার জন্য কাউকে লাগবে। এখানে ডাক্তার নিজে তার কথা শোনার জন্য রয়েছে, তাই রাধা যেন তার সাথেই সবটা শেয়ার করে। রাধা তখন তাকে বলে যে সে এখনো ওইভাবে কমফোর্টেবল হয়নি তার সাথে, তাই তার একটু সময় লাগবে। ডাক্তারও তার কথা বুঝতে পারে এবং তাকে সময় নিতে বলে। এরপর রাধা সেখান থেকে চলে আসে। সেখান থেকে চলে আসার সময় রাধা মায়াকে কল করে এবং তাকে বলতে থাকে যে সে তার আগের ডাক্তার চেঞ্জ করে ফেলেছে, কারণ আগে যিনি তার ডাক্তার ছিল তাকে সে ছোটবেলা থেকে চেনে। ছোটবেলা থেকেই সে তাকে জানে, তাই তার সাথে সবকিছু শেয়ার করা তার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল। তার নতুন ডাক্তার অনেক বেশি ভালো। তাছাড়া সে সকালে উঠে হাঁটতে যাওয়ার পর যোগা করা এই সব কিছু কন্টিনিউয়াসলি করছে, যার জন্য সেই কয়দিন খুবই বেটার ফিল করছে। ধীরে ধীরে সে একদমই সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। রাধা তার এক স্প্যানিশ ক্লায়েন্টের সাথে কথা বলছিল। তখন তার কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারি যে হয়তো সে ক্লায়েন্ট তাদের সাথে ডিল করতে মানা করে দিয়েছে, যার জন্য রাধা তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এই নিয়ে সে ভাবতে থাকে, কিন্তু তখন হঠাৎ করে সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই শব্দ কোথা থেকে আসে তা সে জানে না। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা রাধা আর তানিয়াকে দেখতে পাই। রাধা তানিয়াকে ঘুম পাড়ানোর জন্য একটা গল্প শোনাতে থাকে, আর সেই গল্পটা ছিল ওই পুতুলটাকে নিয়ে। সে বলতে থাকে যে পুতুলটা অনেক বছর পর্যন্ত একদম একা ছিল। সকালে একা ছিল, তারপর রাতে একা ছিল। সে সারাদিন একজন সঙ্গীর জন্য অপেক্ষা করে থাকত। যখন অনেক বছর পর্যন্ত তার কাছে কেউ আসে না, তখন সে মানুষের স্বপ্নের মধ্যে গিয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। সে এমনটা বলতে থাকে, তখন পাশে তাকিয়ে খেয়াল করে যে তানিয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই সেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেখানো হয় রাধা জগিং করার জন্য গিয়েছিল। তখন তার মা তাকে কল করলে সে তাকে বলে যে সে পরে তার সাথে কথা বলবে। তার মা বলে যে তাকে কল করলেই সে প্রত্যেকবার এমনটা বলে, কিন্তু পরে আর তাকে কল করে না। রাধা তখন বিরক্ত হতে থাকে। তার মা তাকে বলে যে তাকে তার সাথে কথা বলতে হবে না, কিন্তু সে যেন তার বাবার সাথে কথা বলে নেয়, কারণ আগের দিন রাতেও তার বাবা তার কথা বলে কান্না করছিল। এ কথা শুনে রাধা কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে কল কেটে দিয়ে বাসায় চলে আসে। তখন তার কাজের মেয়েটি তাকে বলে যে তার বাসায় কাজ করতে সে ভয় পাচ্ছে, কারণ প্রত্যেক দিন তাকে ওই অদ্ভুত দেখতে পুতুলটাকে দেখতে হচ্ছে। পুতুলটা একবার এই জায়গায় থাকে আর একবার অন্য জায়গায় চলে যায়। এটা শুনে রাধা বলে যে পুতুলের তো আর পা নেই যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। পুতুল কি আর হাঁটতে পারে নাকি? সে তো একটা জড় বস্তু। তানিয়া সারাক্ষণ এটা নিয়ে খেলতে থাকে, তাই সে এক জায়গা থেকে অন্য জায়গায় এটা রাখতে পারে, তাই তার পুতুল নিয়ে তো চিন্তা করতে হবে না। কাজের মেয়েটি তখন বকার ভয়তে আর কিছুই বলে না, চুপচাপ চলে যায় কাজ করতে। এরপর রাতে দেখানো হয় রাধা তার ক্লায়েন্টের ডিল ক্যান্সেল করার জন্য
আজকেও অনেক চিন্তায় ছিল। তখন কাজ শেষে সে তানিয়াকে খুবই অদ্ভুতভাবে হাসতে শুনতে পায়। তাছাড়া মনে হতে থাকে যে তানিয়ার সাথে আরো অনেকজন মিলে হাসছে। এটা শুনতে পেয়ে সে ভয়তে ভয়তে তানিয়ার রুমে যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখে তানিয়া পুরো ঘর এলোমেলো করে রেখেছে আর সে পুতুলের সাথে বসে কথা বলছে। এটা দেখেই তো রাধা ঘাবড়ে যায় আর তাকে সেই রুম থেকে বাইরে নিয়ে আসে আর তার সাথে সাথে সে ওই পুতুলটিকে নিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। রাধা তানিয়াকে বলতে থাকে যে সে ওইভাবে হাসাহাসি কেন করছিল। তানিয়া বলে যে ওই পুতুলটা তাকে তার সাথে প্র্যাঙ্ক করতে বলেছিল, এর জন্য সে ওইভাবে হাসছিল। এই কথা শুনে রাধা তাকে বকা দেয় আর বলে পুতুলের জীবন নেই, সে তো কথা বলতে পারে না, সে কিভাবে তানিয়ার সাথে কথা বলবে। কিন্তু তানিয়া তো তার কোনো কথাই মানতে চায় না আর বলতে থাকে যে পুতুলটি জীবিত এবং সে তার সাথে কথাও বলতে পারে। রাধা তো অনেক বেশি অবাক হয়ে যায় এসব শুনে, কারণ আজ সকালে কাজের মেয়েও একই ধরনের কথা বলল যে পুতুল নাকি জায়গা বদল করে, আর এখন তার মেয়ে বলছে পুতুল কথা বলতে পারে। সবকিছু নিয়েই সে চিন্তা করতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। রাধা তানিয়াকে স্কুলে দিয়ে সেখান থেকে তার কনসালটেন্টের কাছে যেতে থাকে। যাওয়ার পথে তাকে তার মা কল করে আর বলে যে সে আর তার বাবা রাধার সাথে এসে থাকতে চাচ্ছে, কিন্তু রাধা তাকে জানায় যে সে এখানে নিজের মতো করে সবটা সামলে নিয়েছে, আর তাছাড়া তার মায়ের সাথে থাকলে সে সারাক্ষণ প্রেশারের মধ্যে থাকে। তার মা তাকে খুব করে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তারা যদি এখানে এসে থাকে সেটা রাধার জন্যই ভালো হবে, কিন্তু রাধা তাকে বলে যে সে পরে ভেবে তাকে জানাবে, এখন সে এই বিষয়ে কথা বলতে পারছে না। এই বলেই সে কল কেটে দেয়। এরপর দেখা যায় সে চলে আসে তার কনসালটেন্টের কাছে। আজ সে ডাক্তারকে বলতে থাকে যে সে কি ভূতে বিশ্বাস করে। ডাক্তার বলে যে সে হঠাৎ এই প্রশ্ন কেন করলো, তার সাথে কি ভৌতিক কিছু হয়েছে নাকি। তখন রাধা বলতে থাকে যে সে ওইভাবে জানে না, কিন্তু তার এটা মনে হয় যে দুনিয়াতে প্যারালাল ওয়ার্ল্ড থাকলে খুব ভালোই হবে, তাহলে জীবন আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। সে আরো বলে যে ছোটবেলা থেকেই তার হরর মুভি অনেক বেশি পছন্দ, আর তাছাড়া সে হরর স্টোরিও লিখত। তখন ডক্টর তাকে বলে যে ঠিক আছে, সে যেসব গল্প লিখত তার কিছু কনসেপ্ট তাকে শোনাতে। রাধা বলে যে তার গল্পটি ছিল একটা পেতনিকে নিয়ে, যে কিনা আসলে পেতনি না, সে শুধু তার মৃত হাজবেন্ডের সাথে কানেক্ট করার জন্য দিন রাত তন্ত্রমন্ত্র করত। এটা বলতে বলতে রাধা অন্যমনস্ক হয়ে যায় আর কেমন যেন উপরের দিকেই তাকিয়ে থাকে। তখন এটা দেখে কনসালটেন্ট তাকে বলে যে সে কি ঠিক আছে, সে এমন কেন করছে। তখনই রাধা সজ্ঞানে ফিরে আসে আর তাড়াতাড়ি করে সেই ওষুধের একটা খেয়ে নেয়। আসলে যখনই তার স্ট্রেস ফিল হয় তখনই সেই ওষুধটা খায়। কনসালটেন্ট তাকে বলে যে সে কি তাকে তার লেখা পুরো গল্প শোনাতে পারবে বা যেখানে লিখেছিল সেটা দিতে পারবে। রাধা বলে এটা সে একদম ছোট থাকতে লিখেছিল, তাই সে জানে না যে ওই ডায়েরিটি এখন কোথায় আছে। এরপরে আজকের সেশন শেষ হলে রাধা তার বাসায় চলে আসে। বাসায় এসেই সে তার কাজের মেয়ের সাথে দেখা করে আর তার কাছে জিজ্ঞেস করে যে সে তানিয়ার জন্য খাবার রান্না করেছে কিনা। তখন কাজের মেয়ে তাকে বলতে থাকে যে তানিয়া এমনিতেই 2-3 দিন ধরে ঠিক করে খাবার খাচ্ছিল না, এজন্য প্রত্যেক দিন খাবার নষ্ট হতো, তাই সে আজ ইচ্ছে করেই কোনো খাবার রান্না করেনি। এই কথা শুনে রাধা তো তার উপর অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে তাহলে এখন তার মেয়ে কি খাবে, এমনিতেই সে ঠিক করে খাবার খাচ্ছে না, আগের দিন রাতেও মুড অফ করে ঘুমিয়ে পড়েছে, আর এখন এসে সে এই কথা বলছে। তাকে বকাঝকা দিয়ে সে বাসার ভেতর চলে যায়। তখন দেখানো হয় এই সব কিছু তাদের প্রতিবেশী দেখতে থাকে। এদিকে রাধা বাসায় এসে কি রান্না করবে সেটা নিয়েই ভাবতে থাকে। কাজের লোকের উপর তখন তার অনেক বেশি রাগ হচ্ছিল, তারপরও সে নিজেকে শান্ত করার জন্য বসে পড়ে, কিন্তু তার আবারও অস্বস্তি হতে শুরু করে। তার শরীরের মধ্যে অদ্ভুত ফিল হয়। সে পাশে তাকায়, সেখানে তখন তার সেই পুতুলটি ছিল। এটা দেখে তার স্ট্রেস আরো বাড়তে থাকে। এর জন্য সে আবারও দুটো ট্যাবলেট খেয়ে নেয়। এরপর রাতে দেখানো হয় রাধাকে তার আগের ডাক্তার কল করে এবং তাকে বলতে থাকে যে সে কিছুদিন ধরে তার কাছে আসছে না কেন। তখন রাধা বলে যে তার মনে হয় না যে তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তার মনে হয় যে তার কাউন্সিলিং এর প্রয়োজন। তখন ডাক্তার তাকে বলে সে চাইলে কনসালটেন্টের কাছে যেতেই পারে, কিন্তু সে যেন তার ট্রিটমেন্ট না থামায়, তাই পরবর্তী দিন সে যেন একা তার চেম্বারে চলে আসে। তার সাথে কথা বলা শেষ করে রাধা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে সে তার পেছনে কাউকে অনুভব করে। তার মনে হয় যে পেছনে সেই পেতনিটা দাঁড়িয়ে রয়েছে। এরকম মনে হলেই সে তাড়াতাড়ি করে তানিয়ার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে
তানিয়া আবারও নিচ থেকে সেই পুতুলটিকে তার রুমে নিয়ে এসেছে। এটা দেখে সে তানিয়াকে বকা দিতে থাকে আর বলতে থাকে যে সেনা তাকে এই পুতুল থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু তখন তানিয়া বলতে থাকে যে সেই পুতুল আনেনি, এটা নিজে নিজে এখানে এসেছে। এই কথা শুনে তো রাধার অনেক বেশি মেজাজ খারাপ হয়। সে পুতুলটিকে নিয়ে বাসার বাইরে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু তখন তার হাতে থাকা সেই পুরোহিতের সুতোটি তার অজান্তেই খুলে পড়ে যায়। এরপর আবারও সে তানিয়ার রুমে আসে আর সেই রুম গোছাতে থাকে। ঠিক তখনই সে সেখানে তার ছোটবেলায় সেই ভূতের গল্প লেখা ডায়েরিটি পেয়ে যায়। এটা সে পরদিন কনসালটেন্টের কাছে দেখানোর জন্য নিয়ে যায়। তখন রাধা তাকে বলতে থাকে যে সে কি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে। অনেক বছর আগে তাকে এক পেতনি ব্ল্যাক ম্যাজিক করেছিল, তারপর থেকে তার সাথে আর কখনোই ভালো কিছু ঘটেনি। কনসালটেন্ট তখন তাকে বিষয়টা খুলে বলতে বলে। এরপরই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। রাধাদের বাসায় সেই পেতনি থাকতো, তার নাম ছিল পালক। পালক তাদের বাসায় ভাড়া থাকতো, কিন্তু সে সবসময় বিভিন্ন রিচুয়াল করতে থাকতো। এজন্য আশেপাশের মানুষজন তাকে পেতনি ভাবতে শুরু করে। একদিন এক প্রতিবেশী রাধাদের বাসায় যায় এবং রাধার মাকে বলে যে সে যেন এই পেতনিকে তার বাসা থেকে বের করে দেয়। রাধার মায়ের পালকের প্রতি মায়া হতো, কারণ সে একা ছিল, একা একটা মহিলা মানুষ, কোথায় গিয়ে থাকবে। এর জন্য সে তাকে সেখান থেকে বের করতে চায়নি। কিন্তু পালক যখন তার রুম থেকে শুনতে পায় যে প্রতিবেশী এসে তাকে পেতনি বলে ডাকে, তখন সে রেগে মেগে সেখানে চলে আসে আর ওই প্রতিবেশীকে বলতে থাকে যে সে যেন ভুলেও তাকে পেতনি বলে না ডাকে। যদি সে আর একবার শোনে এই কথা, তাহলে তার উপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে ধ্বংস করে দিবে। এসব কথা শুনে তখন রাধার মাও তার উপর রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে তাকে এতদিন মায়া করে এখানে থাকতে দিয়েছে, কিন্তু এখন সে সবাইকে জ্বালাতন করতে শুরু করেছে। তাই সে যদি তার রিচুয়াল করা না থামায়, তাহলে তাকে এই বাসা থেকেই বের করে দেয়া হবে। এই কথা শুনে পালক আরো বেশি উত্তেজিত হয়। সে বলতে থাকে যে তাকে কেউ নামাতে পারবে না, কেউ যদি তাকে নামানোর চেষ্টাও করতে আসে তাহলে তাকে সে ধ্বংস করে দিবে। এই বলে তখনই সে সেখান থেকে একটা জঙ্গলে চলে আসে। সেখানে গিয়ে অদ্ভুত রিচুয়াল করতে থাকে। তখনই গ্রামবাসী তাকে হাতে নাতে ধরার জন্য যায় আর তাকে এমন অদ্ভুত রিচুয়াল করতে দেখে ঠিক করে যে তাকে তাদের গ্রাম থেকেই বের করে দিবে। সেই রাতের মধ্যেই তার জিনিসপত্র দিয়ে তাকে বের করে দেয়া হয়। পালক তখন সেখান থেকে একটা স্তম্ভর কাছে যায় আর সেখানে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর কোনো এক শক্তিকে বলতে থাকে যে আজ তাকে অসম্মানিত করে এই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আর তার অসম্মান হওয়া মানে এই শক্তিরও অসম্মান হওয়া। তাই সে তাকে ওয়াদা করছে যে সে ওই বাসায় যাবে এবং তাদের জীবন ধ্বংস করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে আসবে। সে তখন রাধাদের বাসায় ফিরে যায়। যখন কেউ ছিল না তখনই সে সেখানে যায়, কিন্তু রাধা তাকে দেখে ফেলে। সে তখন রাধাকে বলতে থাকে যে তার কিছু জিনিস রুম থেকে নেওয়া বাকি আছে, তাকে ওগুলো নিতে হবে। তাই রাধা যেন দয়া করে কাউকে তার কথা না বলে, কারণ তাহলে গ্রামের কেউ তাকে তার জিনিস আর নিতে দিবে না। রাধা তখন ছোট ছিল, অত বুঝতে পারেনি, তাই সে তখন তার উপর মায়া করে তার কথাগুলো মেনে নেয়। এই সুযোগে পালক তাড়াতাড়ি করে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। তখন রাধা উপরে এসে দরজার ফাঁকা দিয়ে তাকে দেখতে থাকে। পালক তো সেই পুতুলকে নিয়ে সেখানে তন্ত্রমন্ত্র করতে শুরু করে দেয় আর তখনই সেখানে রাধার বাবা মা চলে আসে এবং পেতনিটি রিচুয়াল শেষ করে বেরিয়ে এসে তাদেরকে বলতে থাকে যে তাদের মেয়ে রাধা কখনোই সুখ পাবে না, কারণ সে তার উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। পালককে আবারও সেখান থেকে বের করে দেয়া হয়, কিন্তু এরপর থেকে রাধা অসুস্থ হতে শুরু করে। তার দীর্ঘদিন পর্যন্ত জ্বর ছিল। তারা অনেক ধরনের মেডিকেশন করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। কেউ বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে। রাধার মা তো একদমই কনভিন্স ছিল যে সব কিছু পালকের অভিশাপের জন্যই হচ্ছে। এইসব ঘটনা যখন কনসালটেন্ট শোনে তখন সে অনেক বেশি ঘাবড়ে যায় আর রাধার কাছে জিজ্ঞেস করে যে এরপর পালকের কি হয়েছিল। রাধা জানায় কিছুদিন পরেই কিছু গ্রামবাসী গ্রামের একটা লেকে তার লাশ ভেসে থাকতে দেখেছে, কিন্তু কেউ জানে না যে পালক কিভাবে মারা গেছে। রাধা এগুলো বলছিল, কিন্তু তখনই সে খেয়াল করে যে ঘড়িতে অনেক বেশি বেজে গেছে। তাই সে তার কনসালটেন্টকে বলে যে সে তার মেয়েকে প্রতিবেশীর কাছে রেখে এসেছে, তাই এখনই তাকে বাসায় ফিরতে হবে। যাওয়ার আগে কনসালটেন্ট তাকে তার প্রিভিয়াস ডক্টরের নাম্বার দিয়ে যেতে বলে, কিন্তু রাধা তাকে কোনো কারণে নাম্বারটা দিতে চাচ্ছিল না। সে ভয় পাচ্ছিল যে ডাক্তার হয়তো রাধা নতুন কনসালটেন্টের কাছে এসেছে এটা শুনে রাগ করবে, কিন্তু তার কনসালটেন্ট তাকে বলতে থাকে যে সে তার ডাক্তারকে কল করবে না,
ডাক্তারের নাম্বার সে শুধু তার কাছে ইমার্জেন্সির জন্য রেখে দিতে চাচ্ছে। রাধাও তখন তাকে নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসেই সে ডাস্টবিনে খেয়াল করে আর দেখতে পায় সেখানে তো সেই পুতুলটি নেই। তাই সে মনে করে যে ময়লার লোকেরা এসে হয়তো পুতুলটি নিয়ে গেছে। তাই সে ভালো মনে বাসার মধ্যে প্রবেশ করে। এদিকে তখন ওই কনসালটেন্টকে দেখানো হয়। সে রাধার ডায়েরির ব্যাপারে তার পরিচিত অভিজ্ঞ একজনকে জানায় এবং তার কাছ থেকে জানতে পারে যে রাধার এই লেখাগুলো একদমই স্বাভাবিক কিছু না। এই লেখাগুলো অনেক বেশি শক্তিশালী। এটা এত বেশি শক্তিশালী যে এটা মৃত আত্মাকে ফিরিয়ে আনতে পারে। এই কথা শুনে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর সে রাধার দেওয়া সেই ডাক্তারের নাম্বারে কল করে, কিন্তু জানতে পারে যে তাড়াহুড়োয় রাধা তাকে ডাক্তারের নাম্বারের বদলে মায়ার নাম্বার দিয়ে গেছে। সে তখন মায়াকেই বলতে থাকে যে তার এই মুহূর্তে ডাক্তারের নাম্বার লাগবে, কারণ রাধা অনেক বড় বিপদে রয়েছে। এদিকে আমাদেরকে রাধাকে দেখানো হয়। সে তার বাসায় বসেছিল, তখন হঠাৎ করে কিছু শব্দ শুনতে পায়। সে তখন উপরে দেখার জন্য যায়। তখনই তার বাসার কলিং বেল বেজে ওঠে। সে ভয়তে ভয়তে নিচে নামে, কিন্তু যখনই দরজার ফাঁকা দিয়ে বাইরে দেখে তখন দেখে সেখানে বিক্রম দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় সে, আর চিৎকার করে নিজেকে বোঝাতে থাকে যে বিক্রম নেই। কিন্তু বিক্রম আশেপাশের জানালা ধাক্কাতে থাকে এবং তাকে দরজা খুলতে বলতে থাকে। মৃত মানুষ এভাবে কিভাবে ফিরে আসতে পারে? রাধা বুঝতে পারে যে এটা হলো তার ইমাজিনেশন। এদিকে কনসালটেন্ট ডাক্তারের নাম্বার ম্যানেজ করে তাকে কল করে আর তাকে রাধার ডায়েরির ব্যাপারে সবকিছু জানায়। ডাক্তার তখন তাকে বলে সে যেন এখনই গিয়ে রাধার বাসায় চেক করে। আমরা তখন আবারও রাধাকে দেখতে পাই। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন হঠাৎ করেই উপরে শব্দ শুনতে পায়। উপরে উঠে দেখতে পায় যে তানিয়া আবারও সেই পুতুলের সাথে রয়েছে। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে এটা তো সে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, এটা এখানে কিভাবে আসলো? তানিয়া তাকে বলে যেটা নিজে থেকে এখানে এসেছে। তখন রাধা তানিয়াকে পুতুল থেকে দূরে সরাতে চায়, কিন্তু পুতুলটি তাকে ধাক্কা দেয়। এমন মনে হয় যে পুতুলটির মধ্যে যেন জীবন আছে। তানিয়াও পুতুলটি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন ওই পুতুল রাধাকে বলতে থাকে যে সে যেন বিক্রমকে মেরে ফেলে। এই কথা শুনে রাধা নিচে চলে আসে। ততক্ষণে দেখানো হয় বিক্রম জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। রাধা তখন তার হাতে যা কিছু পায় তাই দিয়ে বিক্রমকে মারতে শুরু করে। এরপর সে দৌড়ে উপরে আসে, কিন্তু দেখতে পায় তানিয়া পালকের সাথে মিলে গান করছে আর খেলাও করছে। তখন তারা রাধাকেও তাদের সাথে খেলা করতে বলে। ততক্ষণে সেখানে কনসালটেন্টও চলে আসে আর আমরা জানতে পারি যে বিক্রম আসলেই বেঁচে আছে। কনসালটেন্ট বিক্রমের সাথে করে উপরে রাধার কাছে আসে। রাধাকে তখন পালক বলতে থাকে যে সে যেন এদের সব কটাকে মেরে ফেলে, কারণ এরা সবাই ভূত। রাধাও তখন ম্যানুপুলেট হয়ে যায়। তার মধ্যে এক অদ্ভুত শক্তি প্রবেশ করে। সে তখন ছুরি দিয়ে তাদেরকে মারার চেষ্টা করতে থাকে। তারা তখন কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ততক্ষণে সেখানে রাধার ডাক্তার এবং বাবা মাও চলে আসে। সে সময় আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যা আসলে সেদিন বিক্রম না বরং তানিয়া মারা গিয়েছিল। অর্থাৎ রাধা এতদিন তানিয়াকে কল্পনা করত। এরপর তারা সবাই মিলে রাধাকে কোনোভাবে হসপিটালে নিয়ে যায়। এরপর দেখানো হয় কনসালটেন্ট রাধার বাবা মা এবং তার ডাক্তারের সাথে কথা বলে। কনসালটেন্ট ডাক্তারের কাছে রাধার সাথে মূলত কি হয়েছে তা জিজ্ঞেস করে। ডাক্তার তাকে জানায় যে রাধা ছোটবেলা থেকেই অনেক বেশি ইমাজিনেশন করে থাকে। সে সবসময় কিছু না কিছু ইমাজিন করত, আর তার জীবনে যখন পালক আসে তখন সে পালককে নিয়েও অনেক কিছু ইমাজিন করতে শুরু করে। পালকের থেকে যেহেতু ব্ল্যাক ম্যাজিক করে এমন একটা ভাইব আসতো, তাই রাধা সেটাকেই আসল ভাবতে শুরু করে এবং মনে করে যে পালক তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, যার জন্য তার হাজবেন্ড মারা গেছে আর সে তার মেয়ের সাথেই থাকে। সে আরো বলে যে ছোটবেলায় যখন রাধা অদ্ভুত আচরণ করতে শুরু করলো তখন সে সায়েন্টিফিক ভাবে তার চিকিৎসা করে, আর এরপর রাধার মেন্টাল অবস্থা অনেক বেশি উন্নতির পথে গিয়েছিল। তখন পাশে থেকে রাধার মা বলতে থাকে যে তারা যাই বলুক না কেন সে বিশ্বাস করে যে রাধার উপর আসলেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আর সে যখন পুরোহিতকে ডেকে এনে বাসায় পুজো করিয়েছিল তখন গিয়েই রাধা সুস্থ হয়। ডাক্তার তখন বলে সে রাধার মায়ের বিশ্বাসের উপর কিছু বলবে না, কারণ রাধা কিভাবে সুস্থ হলো এটা ম্যাটার করে না, রাধা সুস্থ হয়েছিল এটাই শুধু ম্যাটার করে। এরপর দেখানো হয় কনসালটেন্ট রাধার হাজবেন্ড বিক্রমের সাথে কথা বলে, কিন্তু বিক্রমের কাছ থেকে যেটা জানে সেটা জেনে তো তার মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। বিক্রম তাকে জানায় তানিয়া নামের তাদের কোনো মেয়ে কখনোই ছিল না। যখন তাদের এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন রাধা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। অ্যাক্সিডেন্টে রাধার পেটের বাচ্চাটা মারা যায়। তখন থেকে রাধা তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সে আর সহ্য না করতে পেরে তার কাজের জন্য লন্ডনে একাই চলে যায়। প্রথম কিছুদিন রাধা একদম ঠিক ছিল, কিন্তু এরপর যখন লকডাউন শুরু হয়ে যায়
তখন থেকে তার মাথা খারাপ হতে শুরু করে। সে তাদের বাচ্চা মারা যাওয়ার কষ্ট সহ্য করতে পারছিল না, তাই তাদের প্রতিবেশীর মেয়েকে নিজের মেয়ে হিসেবে কল্পনা করতে শুরু করে। তাকে সে খাইয়ে দিত, গোসল করিয়ে দিত, স্কুলেও পাঠাতো, কিন্তু সবকিছু ছিল তার ইমাজিনেশন। এদিক থেকে একটা জিনিস ভালো ছিল যে রাধা সবসময় বিক্রমের সাথে কমিউনিকেট করত। সে তার সাথে তানিয়ার কথাও শেয়ার করে, কিন্তু বিক্রম তাকে খুব করে বুঝিয়ে বলতো যে সে যেন তানিয়ার কথা মাথা থেকে বের করে দেয়। কিন্তু তখন রাধা তাকে তার পেটের মেয়ে মারা যাওয়ার জন্য ব্লেম করতে শুরু করে আর ধীরে ধীরে তার সাথে কথা বলা থামিয়ে দেয়। এরপর রাধা মেনে নিতে থাকলো যে আসল বিক্রম মারা গেছে, তাই সে ইমাজিনেশনে সব কথা শেয়ার করার জন্য বিক্রমের সাথে কথা বলতো, কিন্তু আসল বিক্রমের কল আসলেও সেটা ইগনোর করতো বা কেটে দিত। কনসালটেন্ট রাধার এমন অবস্থার কথা শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখানো হয় তারা সবাই মিলে রাধার সাথে দেখা করে। রাধা এখন একটু বেটার ফিল করছিল। সে তাদেরকে বলতে থাকে যে সে সুস্থ হতে চায়, তার আর এসব কিছু ভালো লাগছে না। ডাক্তার তাকে বলে যে তারা সম্পূর্ণ চেষ্টা করবে তাকে সুস্থ করার। আর তখন রাধার মা তাকে বলে যে সে সুস্থ হয়ে যাবে যদি তারা পুরোহিত ডেকে তার বাসায় পুজো করায়। এরপর দেখানো হয় রাধাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। তারা সবাই মিলে তখন তার বাসায় পুজো করায়, কিন্তু তখন দেখানো হয় কনসালটেন্ট আবারও রাধার ডাক্তারের সাথে কথা বলে। সে আসলে এখনো মেনে নিতে পারছে না যেখানে সুপারন্যাচারাল কোনো কিছু নেই। তার ধারণা কিছু তো একটা অবশ্যই আছে। ডাক্তারের কথা শুনেও সে খুব একটা কনভিন্স হতে পারছে না। ঠিক তখন আমাদেরকে দেখানো হয় যে রাধার বাবা মা তাদের সেই বাসা ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছে। সেখানে সবকিছু পরিষ্কার করার জন্য লোকেরা যায়। আর তখন আমরা দেখতে পাই যে সেই ডাইসগুলো দিয়ে তারা সেদিন যে আত্মাকে ডাকার চেষ্টা করছিল, সেদিন সেই ডাইসে পালকের নাম উঠে এসেছিল। তাহলে কি আসলেই এই সব কিছুর পেছনে সুপারন্যাচুরাল কিছু রয়েছে, নাকি সবটাই রাধার ভ্রম? সেটা শেষ পর্যন্ত আর ক্লিয়ার করা হয়নি। আর এই ব্যাপারটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনাদের কি মনে হয় সবকিছু কি রাধার ভ্রম ছিল, নাকি আসলেই এখানে কোনো খারাপ শক্তির হাত রয়েছে? সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই এক্সপ্লেনেশন যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।